দেখেন আমাদের একজন ভাই যিনি ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা ফ্যাসিস্ট তাদের টার্গেটের শিকার হয়েছিলেন এবং সর্বশেষ তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন। মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। নিশ্চয়ই আমরা সবাই দোয়া করি। তারপরে আপনার প্রশ্নের উত্তরে আসি। আমার কাছে মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল ওই সময় বা রাজাকার ছিল, যারা আসলে আমাদের মা বোনদেরকে বা আমাদের সাধারণ মানুষকে ক্ষতি করেছে বা দেখিয়ে দেখিয়ে বা মুক্তিযোদ্ধাদেরকে চিনিয়ে দিয়েছে, তাদের প্রতি ভালোবাসা আছে এটি আমার মনে হয় না। এখন কথা হলো যে এখনও আসলে রাজাকারদেরকে কারা ভালোবাসে, সেটি অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খতিয়ে দেখতে হবে, সেটি অবশ্যই সরকারকে খতিয়ে দেখতে হবে। জামাত ইসলাম নিজেও তো দাবি করে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। তারা 14 ডিসেম্বর মানে, 16 ডিসেম্বর মানে, তারা স্বাধীনতাকে মানে। সুতরাং তারা তো কোনোভাবেই রাজাকারের প্রতি তাদের ভালোবাসা থাকতে পারে না, পারে? যারা স্বাধীনতাকে মানে, হ্যাঁ আমি দেখলাম যে জামাতের ভাই আমার কথা শুনে মনে হাসছে, আমি জানি না, আমি দেখেছি অনেকগুলো বক্তব্য শুনেছি, জামাতের নেতারা বলছে যে আমাদের ওই সময়কার যারা নেতৃত্ব ছিল তারা ভুল করতে পারে রাজনৈতিক সিদ্ধান্ত, যে ওই সময় আসলে দেশ ভাগ হয়ে যাচ্ছে এবং তারা ভারতকে দোষারোপ করে যে দেশ ভাগ হয়ে যাচ্ছে, এখন আমরা কি মানে অখণ্ড রাষ্ট্রের পক্ষে থাকব নাকি আমরা একটা অংশের পক্ষ নিব। এটি নিয়ে আমাদের ভিতরে মতবিরোধ ছিল। ওই সময়কার যারা জামাতের নেতৃবৃন্দ ছিল তারা আসলে অখণ্ড রাষ্ট্রের পক্ষেই ছিল। তো আমার কথা থাকতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু যারা আমাদের এই অঞ্চলের যারা আসলে মুক্তিকামী ছিল, যারা বৈষম্যের শিকার হচ্ছিল, তারা যদি লড়াই করে সেই লড়াইকে কোনোভাবে আপনি অন্যায্য বলতে পারেন না। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা ছিল মাস্ট, এই স্বাধীনতা হওয়ার কোনো বিকল্প ছিল না। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা যে স্বাধীনতার জন্য আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, এটা দেশের বাংলাদেশিদের আকাঙ্ক্ষা, কিন্তু ভারতের একটা ইন্টারেস্ট তো অবশ্যই ছিল, যেটা আমরা পরবর্তীতে আমাদের মুক্তিযোদ্ধারাই বিভিন্ন জায়গায় বলে, এমনকি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা বিভিন্ন জায়গায় বক্তব্য দেয়। মেজর জলিল থেকে শুরু করে আমরা অসংখ্য বিপ্লবীদের বক্তব্য শুনেছি যে ভারতের একটা ইন্টারেস্ট ছিল, সেটি হলো যে পাকিস্তানকে দুর্বল করা। কারণ তারা মনে করছিল এই মুসলিমরা যদি সংগঠিত থাকে, যেহেতু ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, এবং যদি আসলে আমরা একটি বড় রাষ্ট্র থাকি সেক্ষেত্রে আসলে ভারতের জন্য কঠিন হয়ে যায়। তো ভারত আমাদেরকে দুর্বল করলো, এর মধ্য দিয়ে যেটি হলো যে আমাদের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়িত হলো, কিন্তু সবথেকে বেশি লাভবান হলো ভারত। কিভাবে? স্বাধীনতার পরে বাংলাদেশের সম্পদকে ভারত লুট করে নিয়ে গেছে, যেটা আমার বক্তব্য না। ওই সময় যারা আসলে সেক্টর কমান্ডার ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছে, ইতিহাসের বই রয়েছে। এছাড়া এই যে 14 ডিসেম্বর দেখেন ভারত সবসময় কি চেয়েছে এবং শেখ হাসিনা তাদেরকে কি দিয়েছে। শেখ হাসিনা নিজেই বলেছে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। এর বিনিময়ে শেখ হাসিনা শুধুমাত্র ক্ষমতাকেই বেছে নিয়েছে। বাংলাদেশ যে এখনো পর্যন্ত দাঁড়াতে পারলো না, এর দায়টা কার? এর দায় অবশ্যই ভারত যেভাবে 54 বছর ধরে বাংলাদেশকে নিয়ে খেলেছে, ভারতের দায় আসে না? তার মানে আমার নিজেরও আসলে এক ধরনের সন্দেহ এবং সংশয়, আমি শেষ করি, সেটি হলো যে একদম শেষের দিকে ভারত কি শুধুমাত্র বাংলাদেশের মানুষকে সহযোগিতা করেছে, যুদ্ধে সহযোগিতা করেছে, নাকি সম্পদ লুটের পাশাপাশি বাংলাদেশকে মেধাশূন্য করে কিভাবে ভারতের কাছে নতজানু রাখা যায়, কিভাবে ভারতের দ্বারস্থ রাখা যায়, একটি করদ রাজ্য বানানো যায়, সেই চেষ্টাও ভারত করেছিল কিনা সেটি নিয়ে কিন্তু অনেকেই কথা বলে। হ্যাঁ, সেই কথা তো অনেকেই বলে, সেটা ঠিক আছে, কিন্তু আমি আসলে জানতে চেয়েছিলাম যে প্রশাসন যে মুছে ফেললো আপনার এই চিত্র, সেটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এটা প্রশাসন করতে মুছে ফেলেছে। প্রশাসনের মধ্যে রাজাকার প্রেমিকে আছে, আমি সেটি দেখতে চাই। প্রয়োজনে আমরা এই বিষয়ে আমাদের সম্মানিত ভিসি মহোদয়, প্রক্টর মহোদয়, সাধারণত এই কাজগুলো প্রক্টর স্যারের নেতৃত্বে সাধারণত যদি এগুলো হয়ে থাকে, এগুলো করা হয়ে থাকে। এখন আপনি চাইলে আমি এই টকশো চলা অবস্থায় আমি প্রক্টর স্যারকে ফোন দিতে পারি। ঠিক আছে, আমি যতটুকু প্রক্টর স্যারকে চিনি, একটু শেষ করি, আমি যতটুকু তাকে চিনি, তিনি আসলে রাজাকারের প্রতি প্রেম দেখাবেন এটা আমি মনে করি না। তবে একটি মহল থাকতেই পারে যারা এখনো পর্যন্ত ভারতের, অনেকে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে না, যে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত মিলে একটি অখণ্ড ভারত হবে, ভারতবর্ষ হবে, স্বপ্ন দেখে না। বাংলাদেশের অনেকে
এখনো পর্যন্ত স্বপ্ন দেখতে পারে যে অখণ্ড পাকিস্তান, যাদের অনেকের এখনো পর্যন্ত পাকিস্তানের প্রতি প্রেম আছে এবং যারা মনে করে যে স্বাধীনতা যুদ্ধ ছিল অন্যায্য, আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, এই বক্তব্য আমি জামাতের আমিরের মুখ থেকে শুনেছি যে আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, জামাতের আমিরের কাছ থেকে আপনি কি শুনেছেন সেটা আমরা আমি পরে এটা শেষ সুযোগ করে পেলে দিই। আমি আসবো আমি আপনার এটা কাছে। একটু শেষ করে দিই, ফিনিশিং না টানলে তো মানুষ বুঝবে না। তো আমি মনে করি যে স্বাধীনতার এত বছর পরে এমনকি জামাত ইসলামের রাজনীতি যারা করে তারাও রাজাকারের প্রতি প্রেম দেখাতে পারবে না, প্রেম দেখাতে পারে না, এবং তারাও স্বীকার করছে যে তারা প্রেম দেখায় না, তারা স্বাধীনতাকে মেনে নিয়েছে। এবং আমি তাদের একটি পরামর্শ দেব আচ্ছা, ঠিক আছে, যে সেটা- আপনারা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা যুদ্ধে আপনাদের যে বিতর্কিত ভূমিকা, এর জন্য আনুষ্ঠানিকভাবে আপনাদের দুঃখ প্রকাশ করা উচিত। আচ্ছা, ধন্যবাদ শুধুমাত্র আপনাকে। আমি সেমিনার আরিফুল থেকে ইসলাম- বক্তব্য দেওয়া বা কোনো প্রোগ্রাম থেকে বক্তব্য দেওয়া, তাদের এগুলো আসলে সেই আরিফুল ইসলাম যদি আদিব, দিয়ে না। আরিফুল ইসলাম না, আদিব, যদি আমি কিন্তু আপনার দিয়ে কাছে না, হ্যাঁ, আমি আপনার yes. কাছে